পাওনা পরিশোধের সক্ষমতায় ভাবমূর্তি উজ্জ্বল বাংলাদেশের। বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান, জানালেন গভর্নর। ব্যবসার পরিবেশ নিশ্চিত হওয়ার দাবি অর্থ উপদেষ্টার। কয়লা নিয়ে সংকটে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি কিনছেন একমাত্র ক্রেতার প্রতিষ্ঠান পিডিবি। ইয়ার্ডে ধারণ সক্ষমতার 3 গুণের বেশি মজুত, ঝুঁকিতে রক্ষণাবেক্ষণ। রবি মৌসুমের শুরুতেই গাইবান্ধায় সার সংকট, বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ, অভিযোগ অস্বীকার ডিলারদের। নজরদারি বাড়ানোর দাবি কৃষি বিভাগের। পর্যটকে প্রাণবন্ত সেন্ট মার্টিন, সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। 12টি নির্দেশনা মেনে চলার অনুরোধ। অন্তত 4 মাস দ্বীপ ভ্রমণের সুযোগ রাখার দাবি। এবং মুনাফার রেকর্ড অস্ত্র উৎপাদনকারীদের। রিপোর্ট সিপ্রির 2024 সালে প্রবৃদ্ধি প্রায় 6%। শীর্ষ 100 প্রতিষ্ঠানের আয় $679 বিলিয়ন, এগিয়ে ইউরোপ, আমেরিকা। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে IMF সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু 1 বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা স্টাক-আপ আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু নেই। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠক অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন, ক্রেডিট কার্ড গ্রুপ, বোয়িং, ব্যাংকনোট প্রিন্টিং কোম্পানি, ভিসা ও মাস্টার কার্ড, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের, কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনের ড্রিঙ্কের জন্য ওটা একটু বেশি হাই। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার। তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওরা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যাতে। আমরা তখন সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি। তো সার্বিকভাবে দে আর ভেরি পজিটিভ। এখন ওরা বলছে যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, ইনফ্যাক্ট একটা বললেই ওরা যে ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, এবং একটা মিডল ইনকাম, মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে। ওটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশন। দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি। এই দুই জায়গায় আমরা, যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বিনিয়োগ আর্থিক খাতে বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের প্রধান নির্বাহী নাঈম মাহমুদ মির্জা। জনাব মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু আলোচনা যেতে চাই। সেটি হচ্ছে যে প্রতিবেদন আমরা দেখলাম যে মার্কিন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সম্প্রতি IMF মিশনে গিয়ে
সরকার প্রতিনিধিরা বিভিন্নভাবে আলোচনা করেছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে যে বড় একটি আছে পাওনা পরিশোধ, সেটিও প্রায় $4 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। সেক্ষেত্রে একটা আস্থা তৈরি হয়েছে বাংলাদেশের ওপর মার্কিনীদের। সেক্ষেত্রে এই বিনিয়োগটা আরও কতটা টাচে কিংবা আকর্ষণীয় করা যায় মার্কিন ব্যবসায়ীদের, কি মনে করেন? ধন্যবাদ আমাকে আপনার আমন্ত্রণ জানানোর জন্য, সময় টিভিকে ধন্যবাদ। আমি একটু বিহাইন্ডে যেতে চাই যে বাংলাদেশে কিন্তু প্রথমে যে ইউএসএ যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে কাজ শুরু করেন এবং বাংলাদেশের স্বীকৃতির পর করে 1972 4 এপ্রিল আমাদের ফার্স্ট। এরপর থেকে গ্র্যাজুয়ালি বিভিন্ন সময় 1979, 86 পর্যায়ক্রমে তারা বিভিন্নভাবে চুক্তি সম্পাদন করেছেন এবং তাদের বিনিয়োগ এফডিআর যে পরিমাণ এটা গ্র্যাজুয়ালি ডে বাই ডে ইনক্রিজ করেছে আপ টু 2022 পর থেকে আমরা 2024 এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত দেখলাম যে আবার বিহাইন্ডে চলে গেছেন, যে আমাদের যে 3.56 সামথিং যে বিলিয়ন একটা ইউএস ডলার এফডিআর ছিল, যে ইউএসের তো বিভিন্ন খাতে তারা করে, আর তার মধ্যে অ্যাপারেলসটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে এবং এনার্জিটাও আছে, সেখান থেকে আবার ক্রমরসনভাবে আবার কমে ঠিক আবার দেখলাম যে যখনই আবার আপনার এই সম্মেলনটা হলো, তারা গেলেন যখন নাকি আপনার $4 বিলিয়ন ইউএস ডলার তারা ঋণ পরিশোধ করলেন। সো এটা ডেফিনেট একটা পজিটিভ দিক এবং সেইখান থেকে কিন্তু আমরা আবার টার্ন ওভার করেছি। সেক্ষেত্রে যদি আমি বলতে পারি, সেটা হচ্ছে যে অর্থনীতিবিদরা যদি বলছেন যে পলিটিক্যাল ভার্নারেবল সিচুয়েশন চলছে এখন, জি, সেটার জন্য যতটাই আমরা বিদেশিদের দেনা পাওনা পরিশোধ করি, তাদের যতটাই আস্থা থাকুক কিংবা আশ্বাস থাকুক যে বিনিয়োগের ক্ষেত্রে, কিন্তু এই পরিস্থিতি উত্তরণের পথ সামনে যদি কতটা সমীচীন হয় কিংবা স্মুথ হবে, সেটার উপর নির্ভর করে বিদেশি বিনিয়োগ, কি মনে করেন? হ্যাঁ, আমি সেটা ফাঁকে আমি একটা কথা বলছি, আমি আমার কর্মস্থলে একটা কথা বলি, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। সো দেখুন, পলিটিক্যাল সিচুয়েশনটার উপরে একটা সিচুয়েশন ডিপেন্ডস করে, আবার ইন্টারিম গভর্নমেন্টের উপর আরেকটা ডিপেন্ডস করে, যে আবার অনেক পলিটিক্যাল যারা আছেন, যা পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যারা আছেন, যে ধরেন পলিটিক্যালি যারা নাকি রাষ্ট্র পরিচালনা করেন, তাদের অনেক সময় অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি, সেভাবে ফুলফিল করতে অনেক সময় পারে না, সেই আক্ষেপটা থেকে যায়। তখন বিনিয়োগকারীরা তারা আবার অনেক সময় চিন্তা করে যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু আছে, তাদেরকে যদি আমরা ইনফরমেশন দিই, তারা হয়তো সবার সাথে আলোচনা করে আমাদের একটা রাস্তা ওয়ে দেখাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং সেটার উপর এক ধরনের আস্থা, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা স্টেবল গভর্নমেন্টের উপর সবার আস্থা থাকে যে তারা বোধহয় নতুন আমাদের একটা রুটস লাইন দেখাবে, হাউ টু বি অ্যাপ্লাই ফর এফডিআই। সো হোয়াট এভার ইউএসএ, হোয়াট এভার এনি আদার্স কান্ট্রি, বাংলাদেশে তো এফডিআই একটা সুন্দর জায়গা আছে, আপনি জানেন, বিদা, ব্যবসা, রাইট। আর বিদার একটা চমৎকার একটা স্কোপ আছে যে এভরিহোয়ার ইউ ক্যান ইনভেস্ট হিয়ার। সো আপনি বাংলাদেশে তার জন্য উন্মুক্ত। সো হোয়াট এভার ট্রেডিং কনসার্ন, হোয়াট এভার আপনার ইন্ডাস্ট্রি কনসার্ন, হোয়াট এভার প্রজেক্ট কনসার্ন, এভরিয়ার। তো রিসেন্টলি আমি কিন্তু লাস্ট সামিটেও জয়েন করেছিলাম, তো একটা সুন্দর ডে আউট আমরা করেছিলাম যে এই সামিটে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে যে সামিটটা হলো, বেবজা যেটাই বলি আমরা, সেক্ষেত্রে বিনিয়োগের যে অপার সম্ভাবনা এগুলোতে বিদেশি বিনিয়োগ টানা, আমরা কতটা অ্যাচিভ করতে পারলাম? ডেফিনেটলি আমাদের কিন্তু লট অফ স্কোপ হিয়ার, এখানে কোনো কিন্তু কিছু নাই যে ডিস্টার্বের কিছু নাই। প্রত্যেকের যেমন বিদার একটা রুলস রেগুলেশন আছে, বেজার একটা রুলস রেগুলেশন, বেজারটা হচ্ছে ফুল ইকোনমিক জোন। তো আমরা চিটং গেলাম, মিরেশ্বরায় গেলাম, অনেক জায়গায় গেলাম, তারপর স্পেশাল ইকোনমিক জোন ইন নারায়ণগঞ্জ, যেটাকে বলে 2,500। সো বিশাল একটা এরিয়া আছে যে ওখানে ইনভেস্ট করার। সেই সাথে আপনারা ব্যবসার ইকোনমিক জোনও করেছে, ব্যবসা তো আছেই। সো আর বিদার হচ্ছে মানে হোল ওয়ার্ল্ড, মানে অ্যাভারেজ হোল বাংলাদেশে আপনি যেখানে পারেন বিদার আন্ডারে আপনি ইনভেস্ট করতে পারেন, সমস্যা নেই। সো এখানে কিন্তু হিউজই আছে, কিন্তু সমস্যাটার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে হবে। উৎসাহিত কি, আমরা যেমন একটা সুবিধা দিই, দেওয়ার পরে কিছুদিন পর আবার সুবিধাটুকু স্টপ করে দিই। এই যে মানুষ কিন্তু আহত হচ্ছে, যেমন আপনি চিন্তা করতে পারছেন যে আপনার পোলট্রি বা এগ্রিকালচার লাইনে যারা ইনভেস্ট করবে তাদেরকে বিরাট একটা সুবিধা দিচ্ছে, আপনার ট্যাক্স, ভ্যাট, এটসেট্রা। কিন্তু অন্যরা চিন্তা করছে আমরা কি দোষ করলাম, আমরাও তো বিনিয়োগ করেছি, প্রচুর ম্যান পাওয়ার খাটাচ্ছি, আমাদের প্রচুর পরিমাণে এক্সপেন্ডিচার হচ্ছে, এক্সপার্টিস আমরা তৈরি করছি, কিন্তু আমরা কি পেলাম সরকার থেকে? এই কোশ্চেনগুলিও তারা কিন্তু করে, যার জন্য বিনিয়োগে অনেক সময় দেখা যাচ্ছে যারা ইনভেস্টর তারা চিন্তা ভাবনা করে আসলে কোন দিকে আমাদের বিনিয়োগ করাটা উচিত। তো সেই ক্ষেত্রে আসলে এফডিআইটা একটা বাংলাদেশে কিন্তু এফডিআইটা টোটাল
ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 20% জায়গাটা দখল করে আছে আপনি জানেন, আর 80% কিন্তু আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা অকুপাইড করে আছেন, ইনভেস্টররা। সেক্ষেত্রে বিডা যে কাজ করছে ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য বিডার আরো কতটা কাজ করা দরকার? বেসিক্যালি আই এম ভেরি মাচ ইউজ টু ফর বিডা। সো আমি আমার ওখানে একটা চমৎকার বিচরণ আছে রুটস লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত। সো বিদা বরাবরই তারা বিভিন্ন সেমিনার বা বিভিন্নভাবে যে তাদেরকে ট্রেন আপ করার ক্ষেত্রে এবং বারবার তাদেরকে আকর্ষণ করার জন্য বিদা কিন্তু বরাবর কাজ করে যাচ্ছেন, যে ফ্রিকুয়েন্টলি প্রতিটা চেম্বার্সের সাথে তারা কমিউনিকেট করছেন, ইন্টারন্যাশনাল যে চেম্বার্সগুলোর সাথে আছে, ডোমেস্টিক তো আছে, তারা চেষ্টা করছেন। এবং তারাও কিন্তু দেখবেন যে প্রায় ছোটো ছোটোগুলো তারা কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল কিছু কিন্তু কোর্স করে, যে হাউ টু বি এফডিআই, হাউ টু ইনভেস্ট, নট অনলি এফডিআই, যে ডোমেস্টিক যে এন্টারপ্রেনাররা আছেন, যে নিউ কামার, তাদেরকেও কিন্তু উৎসাহিত করার জন্য তারা মাঝে মধ্যে দেখবেন যে ইনডোর প্রোগ্রামগুলি করেন। তো বিদার একটা ওয়াইড একটা এরিয়া আছে কিন্তু। সেক্ষেত্রে যদি বলেন পাশে আমাদের বৃহৎ একটি দেশ ভারত, জি, চীন, এই দেশগুলো আসলে কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য তার কাজ করছে? আচ্ছা, ধন্যবাদ। আমি সেই সাথে একটা কথা বলে, দেখুন এই অর্থনীতি ভাষায় একটা কথা আছে যে আপনি উৎপাদন করবেন কোনটা, যেটা খরচ আপনি মিট আপ করতে পারবেন, তখন আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করবেন। কিন্তু আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করতে গিয়ে আপনি দেখতেছেন যে আমি যদি সেটা ইম্পোর্ট করি তাহলে আমার খরচটা কম পড়তেছে, তা আপনি কেন শুধু এটা ইম্পোর্ট করতে মানে প্রোডাক্ট করতে যাবেন, রাইট? আপনি শুধু এটা না, এটা লজ্জার কোনো কিছু নাই। ইউএসএ, কানাডা, বহু কান্ট্রি আছে তারা নিজের প্রোডাক্ট করে না, তারা থার্ড কান্ট্রি যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, সাবকন্ট্রি আদার্স, যে আফ্রিকান কান্ট্রিগুলো, ক্যারিবিয়ান কান্ট্রিগুলো, সেখান থেকে কিন্তু তারা এই সুবিধাগুলি নিচ্ছে, কারণ ফর্নাতে তারা সময়টা নষ্ট করছে না। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের খুব কাছে। সো আমরা যদি মনে করি ভারত থেকে আনলে আমাদের কস্টিংটা কম পড়বে, হোয়াই ইউ শুড নট গো ওভার দেয়ার। আমরা যদি মনে করি চায়না থেকে এটা আসলে ভারত থেকে আরও একটু কনভিনিয়েন্ট হবে, আমাদের তুলনামূলকভাবে কস্টিং কম পড়ে, হোয়াই ইউ শুড নট গো ওভার দেয়ার। লাস্ট আমি এই তো অক্টোবরের 22, 23, 24, 25 আমরা একটা এক্সপোতে গিয়েছিলাম চায়না, হ্যাংজো। সো আরএসসিসি, এটা কুলিং এবং রেফ্রিজারেটরের উপরে অ্যাবাউট দ্য 600 ইনভেস্টার্স গ্যাদার্ড ওভার দেয়ার। আমি পার্সোনালি ব্যক্তিগত মির্জা অ্যাসোসিয়েট থেকে আমি আমার টিম নিয়ে গেলাম, সেখানে আমি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করেছি তোমার সেম প্রোডাক্টটা হোয়াই ইউ শুড নট ইনভেস্ট হিয়ার, বাংলাদেশে করো, এবং এইটার প্রয়োজন বোধে বাংলাদেশ থেকে তুমি ট্রেডিংটা সাবকন্টিনেন্টাল কান্ট্রিতে তুমি রিলেশনশিপ করো, বাংলাদেশে তুমি মাদার ইয়েটা করো। সেক্ষেত্রে যেটা বলছেন যে আমদানি নির্ভরতা, যেটা আমার কম উৎপাদন ব্যয় হচ্ছে কিংবা বেশি হচ্ছে তুলনামূলক, সেক্ষেত্রে আমদানিতে আমি থাকবো, কিন্তু কর্মসংস্থান তো আমার সংকীর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কি মেকানিজম হতে পারে? কর্মসংস্থানের যে ব্যাপারটা হচ্ছে, যেমন আমাদের কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে, যেমন আমাদের এইটার পাশাপাশি কিন্তু বাংলাদেশ কিন্তু একটা সময় অ্যাপারেলের উপর ডিপেন্ডস করতো, তাই অ্যাপারেল। সো অ্যাপারেল থেকে কিন্তু সেগ্রিগেট করে করে কেউ ল্যান্ড ডেভেলপমেন্টে চলে গেছে, কেউ কনজিউমার আইটেমে চলে গেছেন, কেউ আইটিতে চলে গেছেন, ভেরিয়াস কেউ ফ্যাশনেবল আইটেমে চলে গেছেন। আপনারা জানেন অনেক আউটলেট আছে বাংলাদেশে। হ্যাঁ, সো সেরকমভাবে কিন্তু বাংলাদেশ কিন্তু কেউ ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে চলে গেছে, সেগ্রিগেট কিন্তু হয়ে গেছে, কেমন? তো সেই ক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার যারা আছেন, এখনও কিন্তু প্রচুর লট অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, সেটা বিদার আন্ডারে, বেজার আন্ডারে এবং ব্যবসার আন্ডারে, তারা কিন্তু সেখানে স্কিল্ড হচ্ছে। এবং কিছু সংখ্যক আবার দেখেন যে বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা চিন্তা করতেছে নিজেরা একটা এন্টারপ্রেনার তৈরি হয়ে যাবে, নিজে একটা উদ্যোক্তা। সেক্ষেত্রে তারাও চিন্তা করে কি, কেউ ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, কেউ অন্য ট্রেড করছে, নিজে একজন ইম্পোর্টার হচ্ছে, নিজে একজন ছোট ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে অনলাইনের। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব আমরা পিছিয়ে নাই, যে আপনি যে মনে করেন যে ইম্পোর্ট করলে আমাদের জনশক্তি কমে, যে স্কিলনেস কমে যাবে, নট দ্যাট। আপনার আলোচনার শেষের দিকে ছোট্ট করে বলেন যে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কতটা সুযোগ আছে, যেহেতু আমাদের দেশীয় বিনিয়োগকারীও আছে? দেখুন, কত শতাংশ বিনিয়োগের সুযোগ আছে, কি বলবেন? আমি মনে করি চমৎকার একটা স্পেস আছে স্টিল নাও। কারণ কি, আমরা কিন্তু এফডিআইকে খুব পছন্দ করি। আপনি জানেন যে এফডিআই আসলে একটা দেশের কোয়ালিটি কিন্তু রিচ করে। আপনি জানেন ফরেন ইনভেস্টমেন্ট আসলে একটা দেশের ভাবমূর্তিও যারা বাইরে যাওয়া আসা করেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা পলিসি দিয়েছিল আগে, যেমন আরজিএসসি কিন্তু জয়েন্ট ভেঞ্চার এবং লিমিটেড করতে হলে মিনিমাম 1-এর অধিক লাগতো। সেক্ষেত্রে ফরেনারে কিন্তু একজন ইকুইটি নিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারে, এবং বিদা কিন্তু চমৎকার একটা রুলস দিয়েছে যে ট্রেডিং কোম্পানির জন্য 50,000, ইন্ডাস্ট্রির জন্য $1 লাখ, ইন্ডাস্ট্রির জন্য $2 লাখ। এটা খুব একটা বেশি না কিন্তু।
সো বিদেশিরা অনায়াসে কিন্তু বাংলাদেশে একটা চমৎকার স্পেস আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং সময় টিভির পরিবারকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ করেছেন। ইনশাল্লাহ আবারও আসলে দেখা আলোচনা হবে। করছিলাম বাংলাদেশে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগের সক্ষমতা। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের প্রধান নির্বাহী নাইম মাহমুদ মির্জা। এবার বন্দর বাণিজ্যের খবর। শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা শেষ হয়েছে গতকাল, তবে হিলি স্থলবন্দরে এখনও খালাসের অপেক্ষায় রয়েছে শতাধিক চাল বোঝাই ট্রাক। এদিকে আমদানি বন্ধের অজুহাতে স্থানীয় চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুল্ক ফ্রিতে চালের যে আমদানি শেষ সময়সীমা 30শে নভেম্বর সেটা শেষ হয়েছে। তো বন্দরে এখন পর্যন্ত পূর্বের যে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক কিন্তু এখনও 100-এর উপরে দাঁড়িয়ে আছে। তো যেহেতু 12ই আগস্ট থেকে হিলিস্থল বন্দর দিয়ে শুল্ক ফ্রিতে চাল আমদানি শুরু হয়, তো গত 30শে নভেম্বর পর্যন্ত 5414টি ভারতীয় ট্রাকে 2,24,270 মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে, যার মধ্যে সিদ্ধ চাল অধিকাংশই ছিল। তবে বেশিরভাগ যে চালগুলো আমদানি হয়েছে তার মধ্যে সরু জাতের এবং মোটা জাতের চালে বেশি আমদানি হয়ে থাকে। তবে আমদানি যেহেতু বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু চালের যে দামের যে বৃদ্ধির প্রবণতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজকে যদি বলি প্রতি কেজি চালের দাম প্রকার ভিতরে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও এর আগে ক্রেতা সংকটে চাল বিক্রি করতে পারেনি বা ব্যবসায় লোকসান করেছেন এমন অভিযোগ আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি, তাদের অভিযোগ ছিল। তবে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাল কিনতে পাইকারি ব্যবসায়ীদের আমরা লক্ষ্য করেছি সকালবেলা তারা কিন্তু চালের দাম করছেন, তারা চাল কিনা দরদাম করছেন। তবে অনেকে ক্রেতারা কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যেহেতু চাল বন্ধ মাত্র একদিন পার হয়েছে শুধুমাত্র, তার মধ্যে প্রতি কেজি চালের দাম যদি তারা বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু আবারও সরকারের যে উদ্দেশ্য ছিল যে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করতে, যে শুল্ক ফ্রিতে চাল আমদানি, সেটা হয়তো বা সেটা সফল হবে না এমনটাই বলছেন। তবে আবারও তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন যেহেতু ধানের ভরা মৌসুম, সেক্ষেত্রে হয়তো যে আমন ধান বাজারে আসতে শুরু করেছে, তারপরে সেক্ষেত্রে হয়তো এদের যে দাম বৃদ্ধি সেটা হয়তো তেমন প্রবণতা পড়বে না। তবে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে যে প্রশাসনের যে নজরদারি সেটা যদি ঠিক থাকে তাহলে হয়তো সে সিন্ডিকেট আলা বা মজুতদাররা দাম বৃদ্ধি করতে পারবে না, ব্যবসায়ীরা তেমনটা বলছেন। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের লেনদেনের পরিস্থিতি খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের প্রধান সূচকের প্রবণতায় চলছে শেয়ার বেচাকেনা। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে চলেছে ডিএসসির ওয়েবসাইটে। একটু জানা ডিএসসির সবশেষ ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে, সেক্ষেত্রে কার্যক্রম শুরুর পর থেকে কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল। এখন পর্যন্ত আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় 18 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, 6 পয়েন্ট বেড়েছে ডিএসসি সরিয়া সূচক, অবস্থান করছে 1035 পয়েন্টে। এছাড়া ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 ইন্ডেক্স অবস্থান করছে 4 পয়েন্ট বেড়ে 1900 পয়েন্টে। এখন পর্যন্ত টোটাল আমরা দেখছি যে 46,328টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য 117,33 লাখ টাকা। 245টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, 75টি নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 56টি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে সেই ধারাবাহিকতা যদি আমরা বলি যে গতকালের যে নিম্নমুখী প্রবণতা ছিল, সেই নিম্নমুখী প্রবণতা থেকে আজকে কিন্তু এখন পর্যন্ত বলা যায় কার্যক্রম কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। আমাদের শীর্ষ 20টি প্রতিষ্ঠানের বাজার দর কি অবস্থা, শেয়ারের লেনদেন, সেটি যদি জানাতে চাই, প্রথমেই দেখছি আমরা ডোমিনাস প্রতিষ্ঠানটি 24 টাকা 70 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে। সর্বোচ্চ মূল্য দেখছি 25 টাকা 10 পয়সা। সেক্ষেত্রে বলা চলে কিছুটা কমেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। সিমটেক্স 2 নম্বর অবস্থানে রয়েছে, 27 টাকা 70 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে। সর্বোচ্চ মূল্য ছিল 29 টাকা 20 পয়সা। খান ব্রাদার্স পিপি ওভেন 3 নম্বর অবস্থানে, 62 টাকা 50 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে। সর্বোচ্চ মূল্য 63 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 61 টাকা 60 পয়সা। সেই তুলনায় বলা চলে প্রতিষ্ঠানের শেয়ারের দর আজকে কিছুটা বেড়েছে। অরিয়ন ইনফিউশন 4 নম্বর অবস্থানে, 5 নম্বর অবস্থানে লাভলি আইসক্রিম, 6 নম্বরে গোল্ডেন সন 11 টাকা 30 পয়সা ধরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 11 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন আমরা দেখছি 10 টাকা 40 পয়সা। সেই তুলনায় কিছুটা বলা চলে যে বাজার দর বেড়েছে। এছাড়া বিডি থাই 7 নম্বর অবস্থানে রয়েছে, প্রতিষ্ঠানটি 12 টাকা 30 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে।
সর্বোচ্চ মূল্য আমরা দেখছি 12 টাকা 30 পয়সা, সেই আগের দামই রয়েছে। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 18 টাকা ছিল এবং গতকাল প্রতিষ্ঠানটির শেয়ার হাত বদল হয়েছে 11 টাকা 20 পয়সায়। এই তুলনায় বলা চলে যে 10 পয়সা মাত্র প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এবং 8 নম্বর দেখছি আমরা KPPL, 9 নম্বরে মন্নু ফেব্রিক্স এবং 10 নম্বরে রয়েছে আনোয়ার গ্যালভাইজিং। তো সব কিছু বলা চলে যে এই সময়টি কিছুটা হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ডিএসসির লেনদেন। শেষ মুহূর্তে বলা যাবে যে আসলে আজকের লেনদেন কোথায় গেল। তো এই ছিল ডিএসসির সবশেষ। কয়লা নিয়ে সংকটে পার্বতীপুর বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। কোলিয়ার্ডে ধারণ ক্ষমতা 3 গুণের বেশি কয়লা মজুত রয়েছে। বাড়তি কয়লার চাপে ভেঙে পড়েছে সীমানা প্রাচীর। একমাত্র ক্রেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে কয়লা না কেনায় গুণগত মান নষ্ট হচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশে 5টি কয়লা খনি আবিষ্কার হলেও একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে নিয়মিত তোলা হয় কয়লা। এই কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট বন্ধ। এছাড়া মাসের পর মাস পিডিবি কয়লা না কেনায় মজুত বেড়েছে 3 গুণ। দাহ্য পদার্থ হওয়ায় কোল ইয়ার্ডে কয়লা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিপজ্জনক হয়ে পড়েছে। একদিকে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা, অন্যদিকে উত্তোলনকৃত কয়লা রাখা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। কয়লার কারণে যে গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসের কারণে আমাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, অ্যাজমা তৈরি হচ্ছে, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। চক্রান্তর মাঝখানে পড়ে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। পিডিবি আমাদের বকেয়া বিল দেয় না, 1100 কোটি টাকার উপরে বিল আটকা আছে। সম্প্রতি মজুতকৃত কয়লার পাহাড় ধসে ভেঙে পড়েছে খনির প্রাচীর, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কয়লার চাপে পশ্চিম দিকের প্রাচীরটা ভেঙে বাইরে কয়লা পড়ে গেছে। পৃথিবীর কাছে অনুরোধ করতেছি, আপনাদের কয়লা আপনারা নিয়ে যান, না হলে বাজার দ্রব্যমূল্য আমাদেরকে দেন, আমরা বিক্রি করি বাইরে। কয়লা রাখা সবচেয়ে বেশি হয়েছে এখানে, বিপজ্জনক। এখানে এখন রাস্তা কয়লা রাস্তায় চলে আসছে। কর্মকর্তারা জানান, মজুতকৃত কয়লা স্থানান্তর বা বিক্রির ব্যবস্থা না করলে সংকটে পড়বে খনি কর্তৃপক্ষ। যে কোনোভাবেই হোক, হয় কয়লাটাকে বাইরে বিক্রি করা দরকার, অথবা উৎপাদনের জন্য তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কয়লাটা তাদের নিয়ে যাওয়া দরকার। তা না হলে এভাবে একটা জাতীয় সম্পদ নষ্ট করাটা আমাদের কারো কাম্য হতে পারে না। বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা 1 লাখ মেট্রিক টন। বর্তমানে কোল ইয়ার্ডে মজুত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টনে, আর প্রতিদিন গড়ে 3500 মেট্রিক টন করে তোলা হচ্ছে কয়লা। সময় সংবাদ, দিনাজপুর। রবি মৌসুমের শুরুতেই সার সংকটে গাইবান্ধার কৃষক। তাদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না নিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষুব্ধ চাষিরা। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। আর বাজারগুলোতে নিয়মিত মনিটরিংয়ের দাবি কৃষি বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে রবি শস্য রোপণের কাজ। কেউ বীজতলা প্রস্তুত করছেন, কেউ বা বীজ রোপণ করছেন। গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সারের সংকটে কৃষক। তাদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না নিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। 50 কেজির প্রতি বস্তা টিএসপি 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350, ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষুব্ধ চাষিরা। টিএসপি সার, ইউরিয়া সার, প্রত্যেকটা সারই দাম বেশি নিতেছে। বাজারে নিলে নাও, না নিলে চলে যাও। যদি সারের অন্তত সিন্ডিকেটটাকে বিরতি করে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আর না হলে যে বিপদ দেখতেছি সামনে, মর্মান্তিক, এই ফসল করা ব্যাহত হবে। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন ডিলার ও খুচরা সার বিক্রেতারা। সরকারি রেটে সার বিতরণ করা হচ্ছে, যেটা রেট সেটাই। ডিলারের কাছ থেকে নিয়ে আসতে আমাদের খরচ বেশি হয়, ভ্যান ভাড়া বেশি, তারপর কিন্তু বেশি হয়, এখানে কৃষকদের একটু বেশি নিতে বাধ্য হয়। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। বাজারগুলোতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিচ্ছিন্নভাবে অভিযোগ আসে যে সারের দাম বেশি নিতে পারে। যে আপনারা আমাদের কাছে একটা যদি রিটেন ডকুমেন্ট দেন, আমরা সেইভাবে আরো জোরালোভাবে সেখানে আমরা পদক্ষেপ নিতে পারবো। কৃষি বিভাগের তথ্যমতে চলতি রবি মৌসুমে গাইবান্ধায় 17,140 হেক্টর জমিতে ভুট্টা, 12,050 হেক্টর জমিতে আলু, 2,226 হেক্টর জমিতে মরিচ এবং 19,366 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসানের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অবসানের আওতায় আছে এফএস ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, ফরেস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসেবে পুরো আর্থিক প্রতিষ্ঠান খাতের 52% খেলাপি ঋণের দায় 9টি প্রতিষ্ঠানে, যার পরিমাণ গত বছরের শেষে দাঁড়িয়েছে 25,089 কোটি টাকা। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। নন লাইফ বা সাধারণ বীমা খাতে ব্যক্তি এজেন্টের কমিশন ব্যবস্থা তুলে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সোমবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA ও দেশের সব নন লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়, IDRA, BIA এবং নন লাইফ বীমা কোম্পানিগুলো এজেন্টদের কমিশন 0% নামিয়ে আনা এবং ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্তে একমত হয়েছে। কোম্পানিগুলোকে আগামী 5 ডিসেম্বরের মধ্যে ব্যক্তি এজেন্টদের তালিকা IDRA-তে পাঠাতে হবে। এতদিন ব্যক্তি এজেন্টদের প্রিমিয়ারের ওপর 15% পর্যন্ত কমিশন দেওয়া হতো। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানিতে দেয়া বন্ড সুবিধায় স্বচ্ছতা আনতে 1 জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম CBMS ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। সোমবার পরিপত্র জারি করে নির্দেশনার কথা জানিয়েছে সংস্থাটি। জানানো হয়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠান কাঁচামাল শুল্কমুক্ত আমদানির জন্য যে ইউটিলাইজেশন পারমিশন ইউপি নেয়, সেই অনুমোদনের পুরো প্রক্রিয়ায় অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর থেকে CBMS ছাড়া অন্য কোনো মাধ্যমে ইউপি ইস্যু বা সংশ্লিষ্ট সেবা দেয়া হবে না। বর্তমানে এই সিস্টেমে 24টি মডিউল ব্যবহার করে অনলাইনে সেবা দিচ্ছে এনবিআর। পর্যটকের প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনে। স্বস্তিতে দ্বীপের বাসিন্দারা দীর্ঘ 10 মাস বিরতির পর দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে ভ্রমণের সময় পর্যটকদের 12টি নির্দেশনা মেনে চলার অনুরোধ দ্বীপবাসীর। একই সঙ্গে 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণ উন্মুক্ত করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রশাসনের অনুমতি না থাকায় দীর্ঘ 10 মাস পর্যটকের পা পড়েনি সেন্ট মার্টিন দ্বীপে। এরই মধ্যে শীতের বার্তায় পাল্টে গেছে সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি। চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সেন্ট মার্টিনে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিনে এখন রাত যাপনের অনুমতি থাকায় কক্সবাজার থেকে 6 ঘন্টা জাহাজে চড়ে দ্বীপে পা পড়তেই ক্লান্তি ভুলে মুগ্ধতায় ছুটছেন পর্যটকরা। এখানে আসার পরে বুঝতে পারছি যে নিষেধাজ্ঞাটা কেন ছিল এবং আমাদের জন্যই ছিল। প্রাকৃতিক কত সুন্দর হয়, সেই প্রাকৃতিক উপভোগ করার জন্য এখানে আসছি। আগের থেকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি, পানি অনেক নীল আছে। সেন্ট মার্টিন বাজার এলাকা ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই প্রাণ ফিরেছে দ্বীপে। ভ্যান চালক থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলগুলোতে শুরু হয় সুখের ব্যস্ততা। জাহাজ দেখলাম, পর্যটন দেখলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ইনকাম হবে এই আশা নিয়ে আমাদের মন অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছি। এদিকে পর্যটকদের ভ্রমণে রয়েছে 12টি নির্দেশনা। দ্বীপের পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা মানতে উদ্যোগী হয়েছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তারা পর্যটকদের সচেতন করার পাশাপাশি 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস উন্মুক্ত করার দাবিও জানান। পৃথিবীর আর কোথাও নাই যেখানে পরিবেশের দোহাই দিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে যায় আর কি। পর্যটনকে বন্ধ করে কখনো পরিবেশ রক্ষা হয় না। 10 মাসের ক্ষয়ক্ষতি যেই পরিমাণ হয়েছে, এই 2 মাসে ক্ষতি পূরণ করা এটা কখনো সম্ভব হবে না। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এই সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করছেন স্থানীয় 10,000-এর বেশি বাসিন্দা, যাদের জীবিকার প্রধান উৎস পর্যটন ব্যবসা। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মাত্র 2 মাস পর্যটকরা আসতে পারবেন সেন্ট মার্টিনে। তবে দ্বীপবাসীর দাবি, পরিবেশের 12টি নির্দেশনা মেনে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক 4 থেকে 5 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মেট্রো রেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং করবে বিজ্ঞাপনী সংস্থা NX কমিউনিকেশনস।
এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কার্যালয়ে সোমবার এই চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন ডিএমটিসিএল এর যুগ্ম সচিব খন্দকার এহতেশামুল কবির ও এনএক্স কমিউনিকেশনের পরিচালক শরীফ সাব্বির। এ সময় উপস্থিত ছিলেন এনএক্স কমিউনিকেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুর আমিন, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা শাহিন সরকার, পরিচালন বিভাগের উপব্যবস্থাপক আবু সাইদ মোহাম্মদ মবিন, ডিএমটিসিএল এর ব্র্যান্ডিং প্রকল্পের পরামর্শক সানাউল আহমেদ। এছাড়া ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং পরিচালক একেএম খায়রুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেসলে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে দ্য গাট নেক্সাস, দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম শীর্ষক 2 দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ, যেখানে গাট হেলথ বিষয়ক সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন সেক্টরে 250 জনের বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন। নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় আন্তর্জাতিকভাবে সুনামধন্য শ্রীলঙ্কার প্রফেসর ডক্টর শ্যামন রাজেন্দ্রজিৎ ও নেদারল্যান্ডসের প্রফেসর ডক্টর মার্ক এ বেনিঙ্গাগার্ড হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইন ডিসঅর্ডার বিষয়ে বক্তব্য দেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডি আরবির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাট বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। ভূ রাজনৈতিক অস্থিরতায় আগামী বছরের প্রথম প্রান্তিকে উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিকে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে দক্ষিণ কোরিয়ার সরে আসার ঘোষণায় দর কমেছে কয়লার, চাহিদা বাড়ায় দরদামে ঊর্ধ্বমুখী রয়েছে প্রাকৃতিক গ্যাস। বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে কমতে থাকা অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গেল 11 মাসে ব্রেন্ট ক্রুডের দাম 15.39% আর মাস ব্যবধানে কমেছে 2.5%-এরও বেশি। কিন্তু গেল এক সপ্তাহে 2.19% বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে $63.20। ভূরাজনৈতিক উত্তেজনায় আগামী বছরের প্রথম প্রান্তিকে ওপেক প্লাসের উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে দাম বাড়ছে। একইভাবে কমছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। এক মাসে 3.3% আর গেল জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত 17.22% কমলেও গেল এক সপ্তাহে বেড়েছে 2.45%। মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে $59.43। এক মাসেরও বেশি সময় ধরে সর্বনিম্ন পর্যায়ে থাকার পর ফের বাড়ছে গ্যাসোলিনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি গ্যালনের দাম বেড়ে দাঁড়িয়েছে $1.86। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে দক্ষিণ কোরিয়া সরে আসার ঘোষণায় কমছে কয়লার চাহিদা। তাই লাগাতার কমতে থাকা কয়লার দাম গেল সপ্তাহেও প্রতি টনে 2.5% কমে নেমেছে $108। এদিকে চাহিদা বাড়ায় দাম বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে প্রায় 9% বেড়ে মঙ্গলবার সকালে প্রতি MMBTU এর বেচাকেনা হয়েছে $4.88। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 1575 টাকা বেড়ে 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,12,145 টাকায়। মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,02,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,73,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,44,424 টাকায় নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট 82 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 56 বার আর কমেছে 26 বার। স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 4,246 টাকায়। যুদ্ধ আর ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে রেকর্ড মুনাফা করেছে অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নতুন এক রিপোর্ট বলছে 2024 সালে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয় পৌঁছেছে প্রায় $679 বিলিয়ন। এ তালিকায় এগিয়ে রয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। চীনের কারণে এশিয়া ও ওশেনিয়ার সামগ্রিক আয় সামান্য কমেছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে শীর্ষ ১০০ কোম্পানির অস্ত্র ও সামরিক সেবার মুনাফা দাঁড়িয়েছে $৬৭৯ বিলিয়ন। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৫.৯%। ইসরায়েল গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক বাজেট বাড়ার ধারাবাহিকতা এই আয়ের মূল চালিকা শক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে। শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আয় ৩.৮% বেড়ে মোট $৩34 বিলিয়ন পৌঁছেছে। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক্স ছিল শীর্ষে। ইলন মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে। তাদের প্রতিরক্ষা আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। ইউরোপের ২৬ কোম্পানির সম্মিলিত আয় 13% বেড়ে মোট $151 বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করে চেক কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ 193% প্রবৃদ্ধি করেছে, যা এই বছরের সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিকায় রাশিয়ার দুটি কোম্পানি আছে, যাদের সম্মিলিত আয় 23% বেড়ে দাঁড়িয়েছে $31.2 বিলিয়ন। অপরদিকে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের JCS ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে 41%। যুদ্ধের কারণে দুই দেশেই বাড়ছে অস্ত্রের চাহিদা। প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে মধ্যপ্রাচ্যের ৯টি কোম্পানি জায়গা পেয়েছে। 14% প্রবৃদ্ধি হয়ে সম্মিলিত আয় হয়েছে $31 বিলিয়ন। তীব্র সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ৩ কোম্পানি আয় বাড়িয়েছে 16%। শুধু এলবিটার আয়ই $6.28 বিলিয়ন। তুরস্কের 5 কোম্পানি মিলিয়ে আয় করেছে $10.1 বিলিয়ন। দেশটির বাইকার কোম্পানির 95% রপ্তানি নির্ভর আয়ই এখন বৈশ্বিক ড্রোন বাজারের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। এদিকে চীনের 8টি বড় প্রতিষ্ঠানের আয় কমেছে 10%। বিশেষ করে নরিকোর আয় 31% কমেছে, যার প্রভাবে এশিয়া ওশেনিয়া অঞ্চলের মোট বিক্রি খানিকটা হ্রাস পেয়েছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় চিত্র উল্টো। তীব্র চাহিদা ও আঞ্চলিক উত্তেজনায় তাদের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে 40% ও 31%। কোরিয়ার হানাহুয়া গ্রুপের বিক্রি বেড়েছে 42%। বিশ্বব্যাপী সংঘাত যত বাড়ছে, অস্ত্রশিল্পের মুনাফাও তত দ্রুত বাড়ছে, এমনটাই বলছে সিপ্রি রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যত বাড়বে, অস্ত্র উৎপাদন ও ব্যবসা ততই শক্তিশালী হবে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হ্যাকারের কবলে পড়ে দক্ষিণ কোরিয়ার অনলাইন শপিং প্ল্যাটফর্ম কুপাং থেকে ফাঁস হয়েছে প্রায় 3.5 কোটি গ্রাহকের তথ্য। তবে নাম, ইমেইল, মোবাইল নম্বর ও শিপিং ঠিকানার তথ্য ফাঁস হলেও গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য সুরক্ষিত রয়েছে বলে দাবি কুপাংয়ের। এই ঘটনার পর দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার অ্যামাজন খ্যাত অনলাইন শপিং প্ল্যাটফর্ম কুপাং থেকে ফাঁস হয়েছে 3.37 কোটি ব্যবহারকারীর তথ্য। হ্যাকাররা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক জনসংখ্যার তথ্য ফাঁস হওয়ার এই ঘটনায় গেল রোববার এক সংবাদ সম্মেলনে সবার কাছে ক্ষমাও চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পার্ক দেজুন। এই ঘটনায় কুপাংয়ের গ্রাহক ও সাধারণ জনগণের যে কোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তথ্য ফাঁসের ঘটনা প্রথম 18 নভেম্বর জানতে পারে প্রতিষ্ঠানটি। এদিন 4,500 অ্যাকাউন্টে অনুমোদনবিহীন প্রবেশ শনাক্ত করেন তারা। এরপর অনুসন্ধানে জানা যায় গেল জুন মাস থেকেই শুরু হয় হ্যাকিংয়ের ঘটনা। ধাপে ধাপে করা হয় ব্যবহারকারীদের তথ্য চুরি। হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার বাইরের কোনো সার্ভার থেকে কুপাংয়ের সিস্টেমে প্রবেশ করেছে। এরপর ব্যবহারকারীদের নাম, ইমেইল, মোবাইল নম্বর ও শিপিং ঠিকানা সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে। তবে কোনো গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য, পেমেন্ট ডাটা ও লগইন পাসওয়ার্ড ফাঁস হয়নি বলে নিশ্চিত করেছে কুপাং। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাওনা পরিশোধের সক্ষমতায় ভাবমূর্তি উজ্জ্বল বাংলাদেশের। বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান, জানালেন গভর্নর। ব্যবসার পরিবেশ নিশ্চিত হওয়ার দাবি অর্থ উপদেষ্টা। কয়লা নিয়ে সংকটে বড়পুকুরিয়ার কোল মাইনিং কোম্পানি কিনছে একমাত্র ক্রেতা প্রতিষ্ঠান পিডিবি। ইয়ার্ডে ধারণ সক্ষমতা 3 গুণের বেশি মজুত, ঝুঁকিতে রক্ষণাবেক্ষণ। এবং রবি মৌসুমের শুরুতেই গাইবান্ধায় সার সংকট, বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ, অভিযোগ অস্বীকার ডিলারদের। নজরদারি বাড়ানোর দাবি কৃষি বিভাগের। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।
টিভি।